প্রিন্ট করে দেবো। দেখেন নতুন অধ্যায় শুরু করবো, নতুন অধ্যায় শুরু করব, সেইভাবে প্রিপারেশন নেন, ঠিক আছে? হ্যাঁ এখনই একটা চ্যাপ্টার পড়লাম ভাই। এটা দোষ তোমাদের না, দোষ আমার। এই যে কি নিতে গেছিলাম জানো, আপনি পার্সোনাল পার্সোনাল, নাহলে ওটা শেষ করে দিতে পারতাম, ওই অল্প একটু না। না এরই সিকিউ দেখান দুটো তিনটে, পরের দিন আমরা দেখে আসবেন। হ্যাঁ আপনি আজকে সিকিউ দেখাই দেন, আমরা দেখে আসি পরের দিন। মানে নতুন অধ্যায় শুরু করব। ওটা না, আপনি নতুন অধ্যায় শুরু করেন, পরের দিন আমরা ওই অধ্যায়ের প্রশ্ন দেখে আসি, দেখে আপনাদের সমস্যা নেই তো। নতুনটা শুরু। আচ্ছা বলো, পর্যায়বৃত্ত গতি, তাই তো? কোন অধ্যায় এটা? 8 অধ্যায়। পর্যায়বৃত্তি মানে কি বলো তো? পর্যায়বৃত্ত না, পর্যায়বৃত্তি মানে কি বলো? মানে পর্যায়বৃত্ত বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে থাকে। এটা কি পর্যায়বৃত্ত গতি বলে? বলো। বলো। কোন ঘটনা? পুনরাবৃত্তি ঘটা। মানে পর্যায়বৃত্তি মানে কি? বারবার ঘটা, একই জিনিস বারবার ঘটা, ঠিক আছে? তো পর্যায়বৃত্ত গতি মানে, আচ্ছা গতি মানে তো বুঝো। আচ্ছা, পর্যায়বৃত্তি মানে হচ্ছে একটা ঘটনা বারবার ঘটা। এখন এখান থেকে হচ্ছে দুই ধরনের গতি আছে, এই দুইটা পর্যায়বৃত্তি আছে, একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে কালিক। বলো তো স্থানিক কোনগুলা? ওই যে একই বিন্দুতে বারবার অতিক্রম করবে না, এরকম করছে। বলো। ও উদাহরণ দেব, ফ্যান, তারপর হচ্ছে স্প্রিং, আর মোটরের ওই যে ভিতরে কি থাকে না, পিস্টন। আচ্ছা, কালিক পর্যায়বৃত্তি বলেন না। ঋতু পরিবর্তন 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মানে টাইম তো ঘরে না ভাই, আমরা কাহিনী আছে আজকে, আপনি সবকিছু দুইয়ে নিয়েছে, অশান্তি, তারপরে 14 ফেব্রুয়ারি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সিম্পল হারমোনিক মোশন মানে কি বলো? সরল স্পন্দন গতি। আচ্ছা SHM, হ্যাঁ এটাকে আমরা আজকে SHM দিয়ে পড়বো, ঠিক আছে? SHM দিয়ে পড়বো। আচ্ছা, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, উলম্ব স্প্রিং এর দোলন, সরল দোলক। এই অল্প কয়েকটা টপিক আছে, একদম সহজ। হ্যাঁ এই যে পর্যায়বৃত্তি মানে হচ্ছে, পর্যায়বৃত্তিতে দুইটা আছে, স্থানিক কালিক। হ্যাঁ দেখো, পর্যায়বৃত্ত গতি, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখেন পর্যায়বৃত্ত গতির উদাহরণ, আপনারা দুটা বলে আর বলতে পারলেন না। এবার দেখেন, সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, স্প্রিং এর ঝুলন্ত বস্তুর গতি, সুতায় বাঁধা পাথরের গতি, তারপরে কি গ্রহ উপগ্রহের গতি, সুরশলাকার গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। সুরশলাকা, আচ্ছা এই যে কানের সমস্যায় কখনো ভুগছো? মানে কানে কম কখন শুনো জানো? যখন হচ্ছে তোমাদের হচ্ছে আব্বু আম্মু ভালো কথা বলে, তখন কানে কম শোনো। তো দেখো, কানে কম শুনলে এই এটা কথা দেখছো? হ্যাঁ ওরকম আর কি। এটা হচ্ছে আমরা হচ্ছে দেখো, এখন এই যে ল্যাবে যখন করি, এক্সপেরিমেন্ট করি, তখন আমাদের এই সব কাজ করা লাগে। এখন এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বিভিন্ন এক একটা জন্য এক একটা ফিক্সড। মনে করো এটা যদি 420 হার্টজের কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা হয়, তাহলে এটাকে তুমি যত জোরে আঘাত করো, থামাই দিলে কিছুক্ষণ পরে 420 হার্টজেই কাঁপবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানে এটা কি করে, এটাকে হচ্ছে তোমার করতে হয়, একটা হাতুড়ি বা কিছুতে আঘাত করলে এটা কাঁপে, ঠিক আছে? কাঁপলে হচ্ছে এক ধরনের কি বলে, কম্পাঙ্ক সৃষ্টি হয়। তো সেইটাই সেই সুরশলাকার গতি। তো এটা কাঁপে কিভাবে? এটা হচ্ছে, এটা এখানে আছে তো, এখানে যায় এখানে যায়, এরকম এরকম কাঁপে, এরকম কাঁপে। আঁকাতে তো পারবো না মনে হয়, জানো? ঠিক আছে, এটা তো সোজাই থাকবে, জাস্ট এটা একবার এই পাশে দেবে, একবার এই পাশে দেবে, এরকম আর কি, বুঝছো? এই তো হয়েছে মনে হয়। আচ্ছা বুঝছো, এইটাই সেই সুরশলাকা। গেল, বাদ দাও। সরল দোল গতির হারমোনিক মোশন। আচ্ছা, সরল দোল গতি, আচ্ছা মনে রাখবা এই অধ্যায়ের যে তোমার যে কি বলে দোলন গতি বা স্পন্দন গতি,
সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন আর কোসাইনের সূত্র মেনে চলো। কোন কোন সূত্র? সাইন কোসাইন। বলতো সাইন কোসাইনের গ্রাফ কেমন? আচ্ছা সাইনের গ্রাফ কেমন বলো? সাইনের গ্রাফ হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করে এরকম এরকম এরকম, তাই না? আর কোসাইনের গ্রাফ কেমন? এই উপর থেকে শুরু, জানো তো এটা? আচ্ছা এখন মনে করো একটা কম্পাঙ্ক এরকম এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা গেল এইটার এই যে এইটুকু যে দূরত্ব, ঠিক আছে, উপর থেকে নিচ থেকে, যে এই বিন্দু থেকে উপর থেকে যেটুকু দূরত্ব এটাকে বলে বিস্তার, এটার নাম হচ্ছে এ, ঠিক আছে? বুঝছো? আচ্ছা এটা কোন বিন্দু থেকে শুরু হয়েছে বলো? জিরো। জিরো বিন্দু থেকে শুরু হইলে এর হচ্ছে এই যে দশা পার্থক্য বা আদি দশা শূন্য, ঠিক আছে? জিরো বিন্দু থেকে শুরু হলে আদি দশা শূন্য, তার মানে কি x = a sin ওমেগা টি। x কি জিনিস? ওই কণাটা বা ওই স্পন্দন কি বলে, ওই যে সেই কি বলে কম্পাঙ্ক বিশিষ্ট যে আর কি বিন্দু বা কণা, সেটা যত দূরত্ব অতিক্রম করবে, তাহলে x কি সরণ। হ্যাঁ, তো এইখানে তোমাদের বইয়ে মনে হয় এরকমই লেখা, এখানে x লেখা, আবার আরেক জায়গায় y লেখা, এটা হচ্ছে x, ঠিক আছে? তাহলে যত দূরত্ব অতিক্রম করবে সেটা কি ওই x। এইটুকু দূরত্বের নাম কি বলতো? এখান থেকে এইটুকু দূরত্বের নাম ওই যে কোনো ভেরি গুড, হ্যাঁ ল্যামডা, মানে সম্পূর্ণ করে ল্যামডা, কারণ কি একটা সাইকেল সম্পূর্ণ করতে যেটা যেই দূরত্ব অতিক্রম করতে হয়। এখন এই যে এইটুকু তোমাদের মাথার ভিতরে একটু ঝামেলা করতে পারে, তাই না? তো এটা দেখো সিস্টেম কি রকম হয়, এটা একটা ল্যামডা, তাই না? হ্যাঁ বলতো এই ল্যামডাটুকু অতিক্রম করতে তার যে মানে যতটুকু সময় নেবে সেটা কি পর্যায়কাল টি বলে, জানো তো? আচ্ছা এখন তুমি একটা কাজ করো, এটাকে কাটো, কেটে এটা নিচে বসাই দাও, তার মানে কেমন আসে দেখো তো? এই একটা বৃত্ত আসে না? বুঝছো? এখন এই ল্যামডা এটা মানে হচ্ছে এই জিরো থেকে শুরু হয়ে এখানে আসছে, বুঝছো? ল্যামডা যখন শূন্য তার মানে হচ্ছে জিরো থেকে শুরু হয়েছে, সরি ল্যামডা না, কি যেন বলে, ডেল। আচ্ছা ডেল যখন শূন্য তার মানে বুঝবো যে এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসছে। এই ডেলের মান যদি বলে 30 ডিগ্রি, তার মানে একটা কোণা 30 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার মানে এই যে এখান থেকে শুরু হয়েছে, বুঝছো? এখান থেকে শুরু হয়ে সেই কোণা, তখন আলাদা সিস্টেম, বা আলাদা সিস্টেম মানে এটার মান হচ্ছে 30 হবে, বুঝছো? মানে এইটার মানে পরিচয় আর কি। এখন এটা কি পার্থক্য বলো, মানে কি এটা? দশা। আর এইটা কি? পথ। এখান থেকে একটা সূত্র শিখবো, সেই সূত্র তোমার আজীবন কাজে লাগবে, ঠিক আছে? দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক বলো, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক কি বলো? তার মানে হচ্ছে দ পা, দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইনটু প পা, ঠিক আছে? ওই যে পড়ো ত থ দ ধ, তাহলে দ আগে না প পরে না, বুঝছো? তাহলে দ আগে প পরে, জাস্ট এটা মুখস্থ। পরীক্ষার খাতায় আপনার এই কথা আমার মনে ছিল, আমি এই ক খ পড়ছি বসে বসে, দ আগে আছে না প আগে আছে। আচ্ছা পারিছিলাম, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইনটু পথ পার্থক্য। এখন তোমাকে এই পথ পার্থক্য মানে কেমন জিনিস দেয়া থাকবে বলো তো? ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম জিনিস দেয়া থাকবে। দশা পার্থক্য মানে কি দেয়া থাকবে? পাই, 2π, 3π, কারণ কি দশা মানে কি এই যে এটা মানে কি কোণ, বুঝছো? এটা মুখস্থ করবা, কারণ এখান থেকে এমসিকিউ মাস্ট পাবা, ঠিক আছে? বলতেছে আবার। এবার দেখো তার মানে হচ্ছে আমরা যদি সরণের সূত্র বলে, সরণের সূত্র সেটা হচ্ছে x = কি বলো? a sin বলো ওমেগা টি প্লাস, এটা হচ্ছে কিসের সূত্র? সরণ। বলো তো সরণকে ddx করলে কি পাবা, মানে dx/dt করলে, মানে t দিয়ে ভাগ করলে আর কি। আচ্ছা তাহলে এটা কি dx/dt যদি করো তাহলে কি লেখা যায় বলো তো? d/dt ইনটু a sin ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এই পাশে এইটুকুর মান v, বুঝতেছো? তাহমিদ বুঝতেছো? আচ্ছা এইটুকুর মান কত বলো? এর dx করলে কি হয়? a তো a থেকে যায়, তাই না? আর sin এটুকু করলে cos হয়ে যায়, তাই তো? cos ওমেগা টি প্লাস ডেল। আর কিছু? হ্যাঁ আর আরেকটু, এইটা কিন্তু তোমার হচ্ছে ভেরি গুড, হ্যাঁ এটা কিন্তু থিটা না, তার মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল কে করলে জাস্ট ওমেগা আসে, তাহলে ওমেগা। তার মানে বেগের সূত্র কি দেখো? a ওমেগা a cos ওমেগা, তার মানে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, বুঝছো? এটা হচ্ছে বেগের কি, বেগের ফর্মুলা। এখন এখান থেকে দুইটা জিনিস শিখতে হবে। আচ্ছা এটুকু বুঝছো কিনা দেখো তো ভাই। আচ্ছা ভাই বলো তো sin স্কয়ার থিটা সূত্র মুখস্থ করাচ্ছি কিন্তু, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তুমি যদি cos স্কয়ার থিটা রাখো তাহলে কি হয়? 1 মাইনাস
sin স্কয়ার থিটা। তুমি কি cos থিটা রে, যদি cos থিটা থাকে কোথাও সেটাকে একটা স্কয়ার করে রুট করতে পারো? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে আছে না cos থিটা, এটাকে স্কয়ার করে রুট করবা, করলে কি আসবে? করলে আসবে এরকম। আচ্ছা করে দেখাবো, করে দেখা দাও। তোমার বেগ ছিল না ভি, ভি মানে কি ছিল? এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এ ওমেগা টুকু রেখে দাও, ঠিক আছে দিলাম। এখানে এরকম লেখা যায় না cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা কোনো মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখাচ্ছি এখান থেকে কিরকম সূত্র আসে। দেখো এ ওমেগা রাখলাম, বলো এটা কি আসে? 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, তাই তো? আচ্ছা ভিতরে আমি যদি হচ্ছে তোমার এ দ্বারা গুণ করে দিই, এই এটাকে ভিতরে যেতে গেলে স্কয়ার হিসাবে যাইতে হবে, বুঝতেছো? তাহলে আমি যদি এখানে এ স্কয়ার লিখি, তাহলে এখানে কি লিখবো? এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, বুঝতেছো কিনা দেখো। আচ্ছা ভাই ওমেগা তো বাইরে থাকলো, এই এ স্কয়ার জায়গায় এ স্কয়ার লিখলাম, বলো তো এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মানে কি বলো তো? এক্স। এক্স মানে কি ছিল? এ sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই সবাইরে স্কয়ার করো, তাহলে এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি পাইছো? তার মানে এক্স স্কয়ার। এ হচ্ছে একটা সূত্র, ভি এর সূত্র, জাস্ট এইটা তোমরা যদি বানাতে না পারো মুখস্থ করবা। ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার ভি ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে, এই দুইটা লাগবে। বলো ভি ম্যাক্সিমাম। হ্যাঁ ভি ম্যাক্সিমাম কখন হবে? যখন হচ্ছে দেখো তো এই যে এইটা থেকে বিয়োগফল কম হবে, তার মানে এক্স এর মান কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তাহলে ভি ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকুয়াল এক্স মিনিমাম হবে বা 0 হবে। তার মানে তখন ভি ম্যাক্সিমাম সূত্র কি বলো তো? ওমেগা তো থাকলো রুট ওভার এ স্কয়ার মাইনাস 0, তার মানে শুধুমাত্র ওমেগা এ। আচ্ছা বুঝলাম। আর মিনিমাম কখন হবে? যখন হচ্ছে এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে বলতো? এক্স সর্বোচ্চ কত হতে পারে? হুম এক্স সর্বোচ্চ কত হতে পারে দেখো। এইটা না আমার সেই পর্যাবৃত্ত গতি, এই দিকে না আমার সেই থাকে এক্স, এক্স তো থাকে উপরের দিকে। তা বলো তো এক্স সর্বোচ্চ এই বিস্তারের সমান হতে পারে? তার বেশি কি হবে? বুঝতেছো? তাহলে এক্স সর্বোচ্চ কত হতে পারে? বিস্তারের সমান হতে পারে। তার মানে এক্স এর জায়গায় এ বসালে 0 হয়, তার মানে ভি মিনিমামের মান 0 কখন? এক্স যখন সর্বোচ্চ। বুঝছো? আচ্ছা মুছে দিলাম। এখান থেকে জাস্ট একটা সূত্র মুখস্থ করাবো, বাকি সব সূত্র মুখস্থ হয়ে যাবে, জাস্ট একটা সূত্র। আচ্ছা আগের সূত্রগুলো মুখস্থ হয়েছে তো? আচ্ছা ভাইয়া ও আরেকটা জিনিস, এক্স এর যদি গ্রাফ আঁকাতে বলি কেমন আঁকাবা? মানে এক্স বলতে কি বুঝছো তো? এক্স এর গ্রাফ যদি বলে তাহলে এই 0 থেকে শুরু করবা, 0 থেকে এরকম, ঠিক আছে? আর যদি বলে ভি এর গ্রাফ আঁকাও তাহলে কি করবা? এই উপর থেকে শুরু করবা। কারণ কি এটা কিসের কিসের গ্রাফ? ভি এর গ্রাফ হচ্ছে কোসাইনের গ্রাফ, আর এক্স এর গ্রাফ হচ্ছে সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ সবসময় মূল বিন্দু থেকে শুরু হবে, কোসাইনের গ্রাফ হচ্ছে 90 থেকে শুরু হবে। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে কিন্তু। বুঝতেছি না আজকে তোমাদের হচ্ছে আমি চাবি নিয়ে আসতে ভুলে যাচ্ছিলাম, একদম লাস্ট মুহূর্তে মনে করি। মাসুম ভাই অসুস্থ মনে হয়, মনে হয় আমি জানি না। সে তো কবে ধরে সত্যি ভাই কি সারিনি। আচ্ছা মুছে দিলাম ভাই। এখান থেকে একটা সূত্র মুখস্থ করাবো, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার। কে কি জিনিস বলতো? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম কি ভর, আর ওমেগা মানে তো বুঝো কৌণিক বেগের স্কয়ার। কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার, এটা মনে করো তুমি বুঝো না বুঝো জাস্ট মুখস্থ করলা। এখান থেকে বাকি সূত্র সব আসে, ঠিক আছে? এখান থেকে তুমি কি করতে পারো? কম্পাঙ্কের সূত্র নিয়ে আসতে পারো, এখান থেকে তুমি হচ্ছে পর্যায়কালের সূত্র নিয়ে আসতে পারো। কিভাবে?
দেখো এখান থেকে তুমি যদি ওমেগা স্কোয়ারকে এক পাশে রাখো তাহলে কি পাওয়া যায় বলো? কে বাই এন। তাহলে ওমেগা লিখতে হলে কি লেখা যায়? রুট ওভার কে বাই এন। ভাই বলো তো ওমেগা মানে কি? 2 পাই বাই টি। আচ্ছা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এন। তাহলে এখন টি বের করবা, তাহলে কি করবা? টি কে এক পাশে রাখো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাও। তাহলে টি কে ওই পাশে নিয়ে যাও, বাকিটা নিয়ে আসো। তাহলে কি হয়? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। মানে এটা উল্টে যাবে না? দেখো টি এর সূত্র পেয়ে গেছো, পাইছো? এবার তোমাকে যদি বলতাম কম্পাঙ্কের সূত্র বের করো, কম্পাঙ্ক মানে কি? এফ। এফ ইকুয়ালস টু কি? 1 বাই টি। আচ্ছা 1 বাই টি মানে কি? এইটা উল্টে যাবে, তার মানে 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এন। বুঝেছো? আচ্ছা তোমার হচ্ছে পর্যায়কালের সাথে কে এর সম্পর্ক। এই যে পর্যায়কালের সাথে কে সম্পর্ক কি বলো তো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা একটু জটিল জিনিস শেখাবো এখান থেকে। অবশ্যই শিখাবেন, যশোর বোর্ড বলে কথা। আচ্ছা আচ্ছা যত কঠিন পান সব শিখাবেন যশোর বোর্ড। এখন তোমাদের হচ্ছে এরকম আসতে পারে, একটা স্প্রিং দেওয়া থাকতে পারে, ঠিক আছে? একটা স্প্রিং দেওয়া থাকতে পারে, সেই স্প্রিং এর ভর দেওয়া থাকলো, স্প্রিং ধ্রুবক দেওয়া থাকলো, অথবা স্প্রিং এর উপর হচ্ছে F ইকুয়ালস টু 20 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিংটা সরণ ঘটে, X ইকুয়ালস টু 3 সেন্টিমিটার সরণ ঘটে। কি বলছে? স্প্রিং এর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে X 3 সেন্টিমিটার সরণ ঘটলে স্প্রিং এর পর্যায়কাল এই পাশে লিখেন না, অবশ্যই লিখেন। F ইকুয়াল টু জানি হচ্ছে kx, ওখান থেকে k এর মান পাবো, আর k এর মানের ওখান থেকে হচ্ছে t এর মান বের করব। আর এটা স্প্রিং আপনার m দিতে হবে না? তো এম রেখে দেবো ওইভাবে, সমস্যা তো। আমরা তো এম না থাকলে এম কোথায় পাবো, তাই না? দেওয়া থাকলেই করে নেব। আচ্ছা এখন আমি যদি বলি এই স্প্রিং এর সাথে আর একটা স্প্রিং এভাবে যুক্ত করলাম, এবার কি হবে বলো? পর্যায়কালের কি পরিবর্তন হবে বলবো? একটা স্প্রিং ছিল, তার পর্যায়কাল সামথিং ছিল, আর একটা স্প্রিং সমান্তরালে যুক্ত করলাম, এবার পর্যায়কালের কি পরিবর্তন হবে বলো? কিভাবে করব? হ্যাঁ স্প্রিং ধ্রুবক এই দুটো যোগ করব নাকি কি করব? অন বাই করব? ও আচ্ছা তোমাদেরকে এটা বলছিলাম মনে হয়। দেখো এই যে রোধ আছে না, রোধ, রোধ যখন আমরা করব তখন হচ্ছে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, কিভাবে করতাম? যোগ R1 প্লাস R2। মনে করো রোধের রোধ বাদে যা পাবো, যেরকম কি ধারক আছে, স্প্রিং আছে, এগুলো তারপর হচ্ছে ওই যে ইয়ং এর গুণাঙ্ক বের করার ক্ষেত্রে ওই যে তার আছে না বিভিন্ন তার, ওইগুলো যেভাবে করবো তার উল্টাটা। তার মানে এখানে যেহেতু 1 বাই করতে হতো রোধের ক্ষেত্রে, এখানে যোগ করে দেবো। বুঝছো? হ্যাঁ তোমার কথা ঠিক আছে, ভেরি গুড। আমরা তো ওটাই তো বলতে চাচ্ছি। বলে দিবা দ্রুত, ভুল হোক সঠিক হোক। কারণ কি যে হচ্ছে আচ্ছা, না থাক না বলি, আবার বলবানে ভাই আজকে অন্য মুডে আছে। বলেন বলেন স্যার বলেন। এই যে দেখো আমার বুঝে দিছি। বহুত বুঝদার না? আচ্ছা দেখো f ইকুয়ালস টু 1 বাই টি, এই দেখো এটা পড়াইছি, মাত্র পড়াইছি কিন্তু। ওমেগা মানে 2 পাই বাই টি, 2 পাই f রুট ওভার k বাই m। এই জানো বেগ দেখো পড়াইছি কিনা? ভি ম্যাক্সিমাম কখন? সাম্যাবস্থায়। সাম্যাবস্থা মানে কি? x ইকুয়ালস টু 0, আর ভি মিনিমাম কখন? বিস্তার সর্বোচ্চ। বুঝতেছো? আচ্ছা ত্বরণ, ত্বরণ কোথায়? ফাঁকা জায়গা কই? ওখানে পড়ানো যাবে না? এখানে এখানে আচ্ছা বলো তো ভি কি ছিল? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। ইনটু ওমেগা ছিল। এই যে হ্যাঁ আগে লিখছি। আচ্ছা বলো তো এই ডিভি কে আবার টি দিয়ে ভাগ করে তাহলে কি হয়? ত্বরণ পেয়ে যাবো না? তাহলে ডি বাই ডিটি এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, এটা তো। আচ্ছা এটাকে যদি করো তাহলে কি আসে বলো তো? এ ইকুয়ালস টু এ ওমেগা স্কয়ার এ ওমেগা স্কয়ার সাইন আর ওমেগা টি। ওমেগা টি প্লাস সামনে তো মাইনাস ডেল, এখানে একটা মাইনাস। এ মানে এ তো থাকলো, মাইনাস এ থাকলো, বলো তো ওমেগা, সরি আমি ভুল লিখতেছি কেন, ওমেগা স্কয়ারকে রেখে দিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল মানে কি? এক্স। তাহলে এই যে ওমেগা স্কয়ার এক্স, ঠিক আছে? এই একটা ফর্মুলা, ঠিক আছে? এই মাইনাস এই ফর্মুলাটা মুখস্থ করবো। আর জাস্ট এখান থেকে ভাই বলো তো এ মানে কি? এ মানে হচ্ছে বলো তো dx বাই dt, এটা মানে কি? ভি না? এটাকে তুমি আরেকবার করো, এরকম করো d বাই dt করো, তাইলেই তো আমার কি পাওয়া যায়? এ পাই না? তো এর ফর্মুলা এটার মানে কি? এটাকে কিভাবে লিখতে পারি বলো তো?
ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, বুঝছো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, ও সরি এক্স। এখন এখান থেকে তাহলে আমাদের কিন্তু এখান থেকে ই আসে, ম্যাথ আসে, ঠিক আছে? আমাদের কি করতে হয়, এরকম থাকে, দেখা একটা উদাহরণ দেখাই। ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস মনে করো এরকম হয়েছে 36 এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে বলবে যে তোমার পর্যায়কাল বের করো, কম্পাঙ্ক বের করো, কিভাবে বের করবা? তো ওখান থেকে হচ্ছে যে 36x যেটা ওটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার x, মানে 36 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, এটা বুঝছো? ওমেগা মানে ওখান থেকে 6, তাহলে তাহলে 36 মানে ওমেগা স্কয়ার, সেখান থেকে ওমেগা বের করতে পারবা। আর ওমেগা বের করতে হলে তুমি দুনিয়ার সব বের করতে পারবা। আচ্ছা, অনেক সময় তোমাদের এখানে এরকম 4 দেয়া থাকবে, এটা যে 4 দিয়ে গুণ করে সামথিং লেখা থাকবে, জাস্ট মনে রাখবা এইটা সবসময় সিঙ্গেল থাকবে, ঠিক আছে? সবসময় ডাবল থাকলে হবে না। দেখো তাহলে এটা সিঙ্গেল থাকবে, ওকে? কি স্যার? আচ্ছা এটা দেখো, ত্বরণ সর্বোচ্চ কখন পাবো? বিস্তারের সমান হলে। বলো তো বিস্তার সর্বোচ্চ হলে, মানে বিস্তার যদি এ হয়, মানে এক্স এর জায়গায় এ বসাতাম, তাহলে বেগ কি পাইতাম? বেগ সর্বনিম্ন পাইতাম। তাহলে বেগ সর্বনিম্ন। আচ্ছা এবার তাহলে দেখো একটা জিনিস, একটা লাইন, এক্স যদি সর্বোচ্চ হয় তাহলে ভি কত? সর্বনিম্ন। এ কত? সর্বোচ্চ। তাহলে এই লাইনটা লেখো, এক্স সর্বোচ্চ হলে ভি সর্বনিম্ন, এ সর্বোচ্চ। ওই তো তাহলে সরলতলকে দুই প্রান্ত মাঝখানে ওইটা না? টাইম কয়টা বাজে? আচ্ছা 25 বাজলে বলবা। শক্তি, সরল দোলকের ক্ষেত্রে শক্তি, বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এই সূত্র তুমি জানো কিনা বলো তো? জানো। এখন এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো, এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন এটা থাকলো গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, ভি মানে হচ্ছে জানো, এই কে মানে কি বলো তো ভাই? কে মানে কি বলো তো? এম ওমেগা স্কয়ার, মনে আছে? আচ্ছা এই দেখো এম ওমেগা স্কয়ার পাইছে পরের ক্ষেত্রে, তাহলে এম ওমেগা স্কয়ার মানে কি? জাস্ট কে লেখা যায় না? এই যে পরে আবার কে লিখছে। এবার এই যে বিভব শক্তি আর গতি শক্তি যোগ করো, তাহলে কি পাওয়া যায় বলো তো? হাফ কে স্কয়ার যদি কমন নাও তাহলে কি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কত হয়? আচ্ছা আচ্ছা দেখো দেখেন, এটা বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি হচ্ছে, আচ্ছা বিভব শক্তি আমরা যেভাবে লিখি সেভাবে লিখি, ইপি প্লাস ইকে, তাই তো? এটা হচ্ছে হাফ কে এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, লিখলাম। এটুকু বুঝছো তো? প্লাস যখন বিভব শক্তি লিখছি হাফ এম ভি স্কয়ার লিখছি, লেখার পরে দেখো কি আসছে, ওই যে বুঝছো, তাহলে হাফ লিখলাম কে এ স্কয়ার, দেখো কইছে হ্যাঁ এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। বলো তো হ্যাঁ, হাফ কে স্কয়ার যদি কমন নাও তাহলে কি আসে? ওমেগা, এই হাফ কে স্কয়ার যদি কমন নাও তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসে না? কত আসে বলো? ওটা মানে 1 না? তার মানে একটা ইসের বিভব শক্তি গতি শক্তি যোগফল কত? হাফ কে স্কয়ার, বুঝছো? ওই দেখো দুইটা যোগফল, দুইটা যোগফল হচ্ছে হাফ কে স্কয়ার, তার মানে হচ্ছে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। তোমরা তো বসে আছো, আমি তো দাঁড়ায় আছি না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলেছো। এমসিকিউ তোমার আমার সামনে যদি তুমি না দাও বা আমি আমার সামনে না, না ঠিক আছে ভালো কথা বলেছো। এমসিকিউ প্রত্যেকটা শর্ট টেকনিক শিখতে হবে, আর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এইজন্য তোমাকে কালকে আমি একটা এমসিকিউ শীট দিছি, তুমি ওই শীট থেকে কয়টা দেখেছো বলো? আমি 106টা এমসিকিউ দিছি। তো ওটা তো কাজ ক্ষমতা শক্তি চেয়েছে, ওটা তো পড়েই দিছি, চাপটা দেবেন তো। আমি হচ্ছে তোমাদেরকে ওই শীটগুলো দিচ্ছি। আপনি মহাশয় দর্শক দেখেন ভাই, আপনি কথা বলার আগে 10 বলবেন, কথা বলবেন। ঠিক আছে ভাই, ওই যে একটা আছে না যে কি জানি বলে, দাঁড়াও, গায়ের শক্তির সাথে পারা যায় কিন্তু মুখের শক্তির সাথে পারা যায় না। এই যে আমরা হচ্ছে আদর্শ গ্যাস শেষ করে ফেলাইছি, ওইটা দিই। হ্যাঁ ওইটা দিই। আচ্ছা গ্যাস একটু সহজ।
আজকে হ্যাঁ। বাসায় যে চাপ আমি দিয়ে দিবানি, আমার কাছে সবই আছে, জাস্ট শুধু দিতে হবে। দেখো এই আদর্শের কাছে ছিল সব হয়। ও তো সব কিছু। মহাকর্ষের কাছে দিয়ে আছে। আচ্ছা বলো তো ভাই এ ইকুয়ালস টু কি ছিল মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগা মানে কি জানো বলতো, ওই যে কে ইকুয়ালস টু কি ছিল এম ওমেগা স্কয়ার ছিল না, তাহলে ওমেগা স্কয়ার মানে কি কে বাই এম লিখতে পারো, তাহলে মাইনাস কে বাই এম ইনটু এক্স, এটা সেই নতুন সূত্র আর কি লিখছে, যদি তোমার লাগে লিখে নেবা, জাস্ট এটা লাগবে না যদিও, তুমি তো বের করতে পারবা তাই না। তোমাকে বলা থাকবে স্প্রিং এর ভর দেওয়া থাকবে, স্প্রিং এর হচ্ছে আরেকটা কি ওই যে ওই কি বলে রে কে কে রে, হ্যাঁ স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর ভর দেওয়া থাকবে, স্প্রিং ধ্রুবক দেওয়া থাকবে, দিয়ে বলবে কি যে তোমার ত্বরণ বের করো, অথবা বলবে কি যে পর্যায়কাল বের করো, কম্পাঙ্ক বের করো। জাস্ট মনে রাখবে এই অধ্যায়ের আমাদের হচ্ছে ওই যে একটা লাইন মানে একটা কি বলে এই যে রাস্তা, এই অধ্যায়ের রাস্তা হচ্ছে ওমেগা, কারণ তুমি যেখানেই যাই থাকুক জাস্ট শুধু ওমেগাটা যদি বের করতে পারো দুনিয়ার সব সোজা, জাস্ট ওমেগা। আচ্ছা আচ্ছা এইটা একটু বুঝতে হবে ভাই, এটা বলো তো এইটা বুঝো কিনা, এটা এই সূত্র তো বুঝবা। এই ই মানে কি বলো তো, ই মানে হচ্ছে দূরত্ব, কিন্তু এই ইটা কোন এটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটা একটা স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটাকে তুমি যখন এম ভর ঝুলাইলা এম, এই স্প্রিংটা সামথিং পরিমাণ, ভাই আপনি আমার ওখানে লিখছেন। ও আচ্ছা আচ্ছা বড় হচ্ছে না, এখানে তো দেখা যাবে না। এই যে এই স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটার দৈর্ঘ্য মনে করো এল, ওকে। এই স্প্রিংটাকে তুমি যখন এম ভর ঝুলাইছো এম ভর, তখন স্প্রিংটা এই পরিমাণ প্রসারিত হয়েছে, তার মানে কি এই যে এই পরিমাণ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী না, এই যে এই যতটুকু প্রসারিত হয়েছে না, এটাকে আমরা ই বলি, ঠিক আছে। মানে ভর ছিল না, ভর ঝুলাই দেওয়ার পরে যতটুকু প্রসারিত হয়ে গেছে না, ওইটা হচ্ছে আমার ই। এরপরে তোমাকে বলবে যে একটা স্প্রিং এ 5 কেজি ভর ঝুলানোর পরে সে 3 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপরে স্প্রিংটাকে হালকা টেনে ছেড়ে দিলে সে হচ্ছে উপর নিচে দুলতে থাকে, এরপরে স্প্রিং এর এই বের করো সেই বের করো, ঠিক আছে। তো এই ইটা জাস্ট বুঝতে হবে কোন ই। এরপরে তোমাকে টেনে তাহলে এই পর্যায়কালটা কিসের? স্প্রিং এর পর্যায়ে কাল, পুরোটা? হ্যাঁ এবার দেখো ই বলতে তো শুধু এইটুকু দূরত্ব বোঝাচ্ছে। হুম। এই সূত্রের এখানে কই ই বসাই দিলে পর্যায়কাল। এই যে টি বের করবা না, দেখো তাহলে এল আমার লাগবে না ওই বের করার না না কিছু লাগবে না। এবার দেখো ভাই তোমাকে কোশ্চেন কিভাবে অ্যাটাক দিবে, বলবে কি যে একটা স্প্রিং হচ্ছে 5 মিটার, স্প্রিংটাতে 10 কেজি ভর ঝোলালে স্প্রিংটা 3 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপরে স্প্রিংটাকে আরো 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে সে দুলতে থাকে। এবার তুমি ওই ইটা 6 লিখবা না 3 লিখবা, এবারে তুমি হচ্ছে ঝামেলায় পড়ে যাবা, বুঝছো। ভয় দেখবো না। একটা স্প্রিং এর ভর এই দৈর্ঘ্য 5 মিটার, স্প্রিংটাকে 10 কেজি ভর ঝুলে দিলে সে 3 সেন্টিমিটার প্রসারিত হয়, প্রসারিত হলো না, এই অবস্থায় সে স্টেবল। এরপরে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে সে 6 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে সে উপর নিচে দুলতে থাকে। এক্স এর মান কত, তাহলে ওই ই এর মান 3, বুঝছো। ওইটুকুই জাস্ট বোঝার বিষয়, আর কিছু না, বুঝছো। কোশ্চেন যখন ঘোরাবে ওই জায়গা থেকে ঘোরাবে, আর কিছু না। No. শেষ করে গেল, আচ্ছা সরল দোলক পড়েন। একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি যদি ঘর্ষণ এড়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। সরল দোলকের কয়টা সূত্র, সরল দোলকের কয়টা সূত্র, ম্যাট 100% লিখবো, এই যে ম্যাট কত পার্সেন্ট, 100। সরল দোলকের 4টা সূত্র জানো। এখন এই 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 যে এই সংজ্ঞাটা বুঝেছো, আমাকে একটু বুঝাই দিতে হবে, মানে তোমরা বুঝলে আমাকে একটু বুঝাই দিবা। আচ্ছা বুঝাই দাও তাহলে একটু বুঝি। একটি ভারী আয়তনহীন বস্তু কানাকে, ভারী আয়তনহীন বস্তু বলতে বস্তুটা ভারী কিন্তু আয়তন থাকবে না, কেমন হয়ে গেল না, ঠিক আছে থিওরিটিক্যাল বিষয়টা। একটি ভারী
একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা। ওজনহীন মানে এই যে সুতাটা থাকবে এই সুতার কোনো ওজন থাকা যাবে না, নমনীয় হতে হবে, আর অপ্রসারণশীল মানে তুমি ঝুলাই দিলে লম্বা হয়ে গেল তাহলে হবে না, ঠিক আছে। সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি সর্বোচ্চ ওই ঘর্ষণ এড়িয়ে এই যে এদিক দিয়ে এদিকে যাবে, এটা আমরা কাজ শক্তি ক্ষমতা আমি পড়ছিলাম এরকম জিনিস মনে আছে। আচ্ছা এটা কখন সরল দোলক হবে বলো তো? সরল দোলক কখন সরল দোলক হবে? মানে সরল দোল গতিতে দুল থাকবে কখন, বা সিম্পলিক হারমোনিক মোশনে সেটা লেস দেন 4 ডিগ্রি, সেটা 4 ডিগ্রি এর কম অথবা 4 ডিগ্রি সমান হলে তখনই কেবল হচ্ছে ওই যে সিম্পলি সরল স্পন্দিত গতি বলবে। ভাই মনে রাখবা এই যে এটা থেকে তুমি এখান থেকে ছাড়ো তাহলে এইদিকে এরকম এরকম আসবে না, আসবে কিনা? আসবে। কিন্তু তুমি যদি 4 ডিগ্রি নিয়ে ছাড়ো তাহলে এরকম হবে। 4 ডিগ্রি নিয়ে ছাড়ো, তোমার বইয়ে দেখো কোনায় এক কোনায় ছবি আঁকা আছে দেখো লাল কালারের কালি দিয়ে, এই দেখো তুমি যখন ছাড়বা 4 ডিগ্রি মানে কমে তখন এই কোণাটা এরকম এরকম যাবে, এরকম মানে জাস্ট একটা স্ট্রেট লাইনে যাবে। কিন্তু তোমার যদি বেশি লম্বা করে ছাড়তে তাহলে এরকম বাঁকাই যেত না, কমে ছাড়লে এই যে সোজা সুজি হাঁটবে, মানে হাঁটবে বলতেছি কেন বলে মানে এই যে স্ট্রেট লাইনে যাবে, এই যে দেখো। আচ্ছা বুঝছো এই জন্য। আচ্ছা এবার এটা 4টা সূত্র মুখস্থ করি আমরা কিভাবে, একদম সোজা। টি এর সূত্রটা বলো, জাস্ট ওই ছোটবেলা থেকে যে টি এর সূত্র পড়াছো, টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, জানো তো 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা সরল দোলকের প্রথম সূত্র দেখো, সূত্র মুখস্থ করা একদম সোজা। প্রথম সূত্র যেটা ছিল তোমাকে এখান থেকে কোশ্চেন আসে এরকমই যে প্রথম সূত্র কোনটি বা এইটি কত নম্বর সূত্র এরকম, ঠিক আছে। তো প্রথম সূত্র যেহেতু সরল দোলকের টি বের করতে তাহলে টাইমের সূত্র বা সময়ের সূত্র, তাহলে প্রথম সূত্রটা কি? সময়ের সূত্র, ফার্স্ট সময়ের সূত্র। বইয়ে থাকলে লিখে নাও, আর বই আছে। সেকেন্ড ভাই সেকেন্ড দেখো তো তুমি এরপর চোখ ফেলার পরে কি পাচ্ছ, উপরে এল পাচ্ছ, তাহলে এল, তাহলে হচ্ছে পরেরটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। তারপর 3 নম্বর কি তুমি নিজেই বলো এবার, ত্বরণের সূত্র। আচ্ছা বলো তো এখানে নেই কি, ভর নেই, তাহলে চতুর্থ হচ্ছে ভরের সূত্র, দেখছ ভরের সূত্র। এবার বলো সময়ের সূত্রটা কি? দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা দৈর্ঘ্যের সূত্রটা দেখে দেখে বলতে পারবা, দৈর্ঘ্যের সূত্র কি বলো তো? ওই যে টি দৈর্ঘ্যের কি যেন বর্গমূল, পর্যায়কাল দূরত্বের বা দৈর্ঘ্যের হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর ভরের উপর নির্ভরশীল নয়। বুঝেছো? আচ্ছা এটা কি সরাই দিব? আচ্ছা ভাই বলেন তো থার্ড তৃতীয় সূত্র কোনটা? তৃতীয় সূত্র ভরের ত্বরণের প্রথম চতুর্থ 4 নম্বর ভর আর 2 নম্বরটা হচ্ছে ওই এল এর দৈর্ঘ্য। ভেরি গুড। এই যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে সরল দোলকের ক্ষেত্রে নিম্নোক্ত 4টি সূত্র প্রযোজ্য, মানে 4 ডিগ্রির বেশি হলে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। 4 ডিগ্রি হলেই সমকাল সূত্র, এই যে সমকাল সূত্র দেখো, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে মানে 4 ডিগ্রি কাছাকাছি হলে বা 4 ডিগ্রি হলে এর দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের সমান সময় লাগে। দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। বুঝেছো কি? আমাকে বোঝাই দাও। দোলনকাল কৌণিক বিস্তারের বলি ওখানে তো সূত্র আছে t = 2 পাই রুট ওভার l বাই জি একটা m বাই k, তো ওখানে কোথাও তো a নেই, তাহলে তো আমরা বলবো যেটা এর উপর নির্ভর করতেছে না। বাহ। দ্বিতীয় সূত্র দেখো, ওই যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এই কথাটা মানে সব জায়গায় তোমার হচ্ছে লাগবে। কোনটা? ওই যে আগে একটা অধ্যায় পড়ছিলাম না যে আদি বেগ শূন্য হতে মানে স্থির অবস্থা থেকে ওরকম কথা, এটা হচ্ছে সেরকমই কথা যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সব জায়গায় লাগাই দিবা, তারপর বাকিটুকু কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল টি এর কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতে। আচ্ছা বুঝছো, জি ধ্রুবক এই পরেরটা এই যে √1/g। চতুর্থ হচ্ছে ভরের সূত্র, ভরের উপর নির্ভর করে না দোলনকালে। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন দিব দেখি, নিচে ফাঁকা জায়গা আছে? আচ্ছা কোশ্চেন দিতে যাই তো ভুলে গেলাম। হ্যাঁ 25 বাজতে গেছে। ও আচ্ছা মনে পড়েছে।
না আরো বাকি আছে। না না অনেক থিওরি আছে। ম্যাথ ম্যাথ এই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগে আমি শুনছি একটু যতটুকু। তো এই অধ্যায়টা একটু সহজভাবে করাই দিব। আর ম্যাথ আচ্ছা ভাই এই যে এইখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে সরল দোলকের এই যে যে গোলকটা রয়েছে মানে বব, এই ববের হচ্ছে অর্ধেক পানিপূর্ণ। সরল দোলকের হ্যাঁ পানিপূর্ণ, অর্ধেক পানিপূর্ণ। আচ্ছা আগে বলি সম্পূর্ণটুকু পানিপূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণটুকু পানিপূর্ণ, এরপরে পানি অর্ধেক ফেলে দিলে দোলনকারে কি পরিবর্তন হবে? প্রথমের দিকে হচ্ছে যে কমতে না না বেশি পুরোটা ভরা ছিল, পুরোটা তো ভরা ছিল, আর তারপরে অর্ধেক ফেলে দেব। হুম প্রথমের দিকে বাড়তে থাকে আস্তে আস্তে এটা কমতে থাকে না ওটা না। বলো। হ্যাঁ এটা দুইটার উত্তর তুমি দিতে পারো। একটা হচ্ছে ববের পর্যায়কাল তার ববের ভরের উপর নির্ভরশীল নয়, তাই না? বলতে পারো না এটা? আচ্ছা এটা গেল। আরেকটা বলতে পারো টি সমানুপাতিক রুট এল, জানো তো? ভাই বলো তো যখন কাজ শক্তি ক্ষমতা পড়াইছি তখন কার্যকরী দৈর্ঘ্য পানির ভিতরে বের করতে গেলে কি বলছিলাম? ভর কেন্দ্রের সরণ কিভাবে করছিলাম মনে আছে? কি বলো? পানির অর্ধেক উচ্চতা মনে পড়ে? আচ্ছা পানি আছে কতটুকুতে? এই যে ব্যাসার্ধের সমান দূরত্বে, তাহলে এর অর্ধেক উচ্চতা মানে এইটুকু না? তাহলে এইটাকে মনে করো আমি আর বললাম, কারণ যেটা ব্যাসার্ধের সমান তাহলে আর না, আর এটা হচ্ছে সেই দৈর্ঘ্য এল, তাহলে এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য টি সমানুপাতিক এল প্লাস আর প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে টি সমানুপাতিক পানি অর্ধেক অপন ইয়ে গেছে। এবার বলো তো কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করতাম? পানির অর্ধেক উচ্চতা প্লাস খালি জায়গা, মনে পড়ে? তার মানে কি পরবর্তী ক্ষেত্রে এল প্লাস আর বাই টু। কোন ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার মানে সমানুপাতিক যেহেতু, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কি বৃদ্ধি পাবে? পর্যায়কাল বৃদ্ধি পাবে। এবার বলো পর্যায়কাল যদি বৃদ্ধি পায় দোলকটি ধীরে চলবে না সেই দ্রুত চলবে? পর্যায়কালটা বৃদ্ধি পেলে তাহলে ধীরে চলবে। ভেরি গুড। আর যদি পর্যায়কাল কমে যায় তাহলে ওটা দ্রুত চলবে। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলার পরে থেকে কালকে পড়াবো, আজকে আর হচ্ছে না। বুঝতে দেবো? তাহলে আপনাদের কাজ কি বলেন? কাজটা লিখে নিন, ভুলে যাবেন না। মহাকর্ষ, এই শোনো আমি বলি, এই অধ্যায়তে এই ফার্স্ট পেপার শেষ করে ফেলতেছি, তাই না? ফার্স্ট পেপার যদি শেষ করে ফেলি তাইলে এখন তোমরা হচ্ছে ই করবা কিনা, ওই যে সেকেন্ড পেপার শুরু করবা নাকি মানে এই যে সম্পূর্ণ ফার্স্ট পেপারের এমসিকিউ গুলো সব দেখবা, মানে সম্পূর্ণ এমসিকিউ? আচ্ছা তাহলে সেকেন্ড পেপার শেষ করে তারপর আমরা এমসিকিউ দেখব। কারণ সমস্যা তো আপনি চলে গেলেও দেখতে পারবো, অধ্যায় তো আপনি চলে গেলে শেষ হবে না। আচ্ছা অধ্যায় শেষ হবে না। আর তোমরা কি আর এক্সট্রা আরেকদিন পড়বা? শুক্রবারে করে পুরো পড়ান, আগের দিন তো বলা হয়। আচ্ছা তাহলে হচ্ছে তোমাদের শুক্রবারে পড়াবো না, ঠিক আছে? আর হ্যাঁ পড়াবো। আর আরো যদি মাঝখানে পড়তে হয় তা পড়ো, কারণ আমার অধ্যায় শেষ করা লাগবে। সেকেন্ড পেপারে কিছু কিছু অধ্যায় একটু ঝামেলা, সেকেন্ড পেপারে